পক্ষের অন্যান্য দলের ফিডব্যাকও কিন্তু সেখানে রয়েছে। এবং ৩১ দফা যখন প্রণয়ন করা হয় এবং ঘোষণা করা হয়, তখন শুধু এটা বিএনপির ৩১ দফা হিসাবে পরিচিত পেলেও সেটা কিন্তু একই সাথে বিএনপি শরিক দলের ৩১ দফা হিসেবেও কিন্তু গঠন করা হয়েছিল। হাসিনা আপু আপনি বলেছেন, এবং সেই কারণে তারা চাঁদাবাজির অভিযোগ মুক্ত থাকবে সেটা আমি মনে করি না। অবশ্যই বড় দল হলেও এই দলের যে শীর্ষ নেতৃত্ব, সেই শীর্ষ নেতৃত্ব পরামর্শ অনুযায়ী এই চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করা সেটা খুবই জরুরি। জুলাইয়ের স্পিরিটকে অবমাননা করা বলে আমি মনে করি। যে কোনো একটি দলের সাহায্য ছাড়া আরেকটি দল কোনো কিছু করতে পারতো না। কেন? এটা তো একটা সম্মিলিত পদক্ষেপ ছিল, সবাই মিলেই তো আমরা এটা করেছি। তো এইখানে সংস্কার নিয়ে আমার কাছে মনে হয়েছে এখানে এনসিপির যে প্রতিনিধি রয়েছেন তার বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা আমি প্রায়ই এনসিপির অনেক নেতৃবৃন্দের মুখেও আমি এই কথাগুলো শুনি বা এই অভিযোগগুলো শুনি। তো আমার কাছে মনে হয় যে আন্ডারস্ট্যান্ডিং এ আর একটু বিস্তৃত করা উচিত। যেমন সংস্কারের যে আইডিয়াটা, বিএনপির যে আইডিয়া ৩১ দফার, সেটা কোনো হঠাৎ করে উঠে আসা 2023-এর আইডিয়া না। সেটা প্রথম 2016 সালে যখন ভিশন 2030 খালেদা জিয়া দিলেন, সেই সময়ে বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন দেখতে চান সেই অনুযায়ী সেই ভিশন 2030 দেওয়া হলো। তারপরে আমার কাছে মনে হয় এনসিপির যারা নেতা রয়েছেন তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাম্প্রতিক সময়ে, কিন্তু 2016 সালে ওনারা অনেক ছোট ছিলেন হয়তো, যে কারণে বিষয়টা ওনাদের নজরে পড়ে না। কিন্তু এই 2030-র ভিশন 2030-র এই দফাগুলো নিয়ে কিন্তু সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল অ্যাক্টরস, আওয়ামী লীগ বাদে বাকি যারা ছিলেন, তাদের সাথে কিন্তু বিএনপি বিভিন্ন সময় বসেছেন, আমরা এটা দেখেছি। 2021-22-এ সেটাকে 27 দফায় রূপান্তরিত করা হয়, এবং 27 দফায় রূপান্তরিত করার পরে আর এক দফায় শরিক দলগুলোর সাথে বসে শরিক দলের আরো 4টি নতুন প্রস্তাব যুক্ত করে 31 দফা করা হয়, যেটা 2023 সালে এসে ঘোষণা করা হয়। এবং আপনাদের নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে বিভিন্ন জেলা শহরগুলোতে বিএনপি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ও বিভিন্ন সুধীজনের সাথে, নাগরিক সমাজের সাথে বিভিন্ন সময় ওয়ার্কশপ করেছেন, সেমিনার করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু 31 দফাকে সাজানো হয়েছে। অর্থাৎ 31 দফাকে কেউ যদি দলীয় একটি দলের কেবলমাত্র কয়েকটি দফা হিসেবে দেখেন, তাহলে সেটা ভুল দেখা হবে বলে আমি মনে করি। বরং 31 দফার মধ্যে নাগরিক সমাজ, সুধী সমাজ এবং গণতন্ত্রের পক্ষের অন্যান্য দলের ফিডব্যাকও কিন্তু সেখানে রয়েছে। এবং 31 দফা যখন প্রণয়ন করা হয় এবং ঘোষণা করা হয়, তখন শুধু এটা বিএনপির 31 দফা হিসাবে পরিচিত পেলেও সেটা কিন্তু একই সাথে বিএনপি শরিক দলের 31 দফা হিসেবেও কিন্তু গঠন করা হয়েছিল। অর্থাৎ এটা একটা প্রো ডেমোক্রেটিক একটি ডকুমেন্ট। এখন প্রশ্ন উঠতে পারে, যেটা আমাদের এনসিপির প্রতিনিধি এখানে বলেছেন, যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং একটি আনপ্রেসিডেন্টেড আপরাইজিং অফ দ্য পিপল, সেটার পরে বিএনপি কেন এটা বড় ধরনের পরিবর্তন করলো? এখানে একটা মজার বিষয় রয়েছে, যেটা আমি জানি না যে বিএনপি নেতৃবৃন্দরা এটা বারবার বলেন কিনা। এই যে বর্তমান যে সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছে, আপনি যদি 31 দফা পড়েন, 31 দফায় যে যে কমিশন গুলো গঠন করার কথা বলা হয়েছে সেগুলো যদি দেখেন, এবং বর্তমান সময়ে যে কমিশন এই অন্তর্বর্তী সরকারের আমলে করা হয়েছে, তাদের মধ্যে একটা অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যে সংস্কার পরিচালনা করা হচ্ছে তার স্কেলিটন, তার মেরুদণ্ড কিন্তু বিএনপির 31 দফা। সেখানে যে কমিশনগুলোর কথা বলা হয়েছে তার প্রত্যেকটা কমিশন কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। সেটা কবে করেছেন? এই যে 2024-এ এসে করলেন, তাই না? এবং সেটা বলা হয়েছে কখন? এই প্রক্রিয়া শুরু হচ্ছে 2016 থেকে। তার মানে এটা শুধুমাত্র দলীয় ডকুমেন্ট হিসাবে সেটাকে বাতিল করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা একটা ভুল প্রক্রিয়া বলে আমি মনে করি। এবং আমার কাছে মনে হয় যে বিএনপির অন্য অনেক ধরনের সমালোচনা থাকতে পারে, কিন্তু সংস্কার প্রস্তাবে বিএনপির যে আন্তরিকতা, সেটার প্রশংসা কিন্তু করতে হয়। এবং যে দীর্ঘ সময় ধরে, এমনকি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের সময়ও আমরা দেখি যে বিএনপি কিন্তু সংস্কার নিয়ে কথা বলেছে, সংস্কার নিয়ে সুধীজন নাগরিক সমাজের সাথে আলোচনা করেছে, এবং সংস্কারের বিভিন্ন প্রস্তাব তারা উপস্থাপন করেছে। অর্থাৎ আমার এই যে আলোচনাটা, এখন অনেকেই বলার চেষ্টা করেন, অনেকে ইউটিউব কমেন্টেটর রয়েছেন, অনেকেই আছেন যারা বলার চেষ্টা করেন যে বিএনপি নাকি সংস্কার চায় না। কিন্তু এই কথাটা শুনলে আমার কাছে মনে হয় যে তারা আসলে বিএনপি সংস্কার প্রস্তাব সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে আসলে ভালো জানেন না, অথবা জানা থাকলেও হয়তো সেটা সামনে নিয়ে আসতে চান।
এখন বিএনপি চাঁদাবাজি সম্পৃক্ততা একটা বড় আলোচনার বিষয়। তো বিএনপি একটা বড় দল, যেটা আপনি হাসিনা আপু আপনি বলেছেন, এবং সেই কারণে তারা চাঁদাবাজির অভিযোগ মুক্ত থাকবে সেটা আমি মনে করি না। অবশ্যই বড় দল হলেও এই দলের যে শীর্ষ নেতৃত্ব, সেই শীর্ষ নেতৃত্ব পরামর্শ অনুযায়ী এই চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করা সেটা খুবই জরুরি। কিন্তু ছোট্ট একটা দল এনসিপি আর একটু মাঝারি দল জামাত ইসলামীর যে চাঁদাবাজির নমুনা আমরা দেখছি, যে দুর্নীতির নমুনা আমরা দেখছি, দুর্নীতির অভিযোগ যে আমরা শুনছি, সেটা তো খুবই দুর্ভাগ্যজনক। এবং সেই যে স্কেল, এই স্কেল দুটো যদি আপনি কম্পেয়ার করেন, যে বিএনপির কত নেতাকর্মী রয়েছে, বিএনপির কত বড় গ্রাম লেভেল পর্যন্ত, ভিলেজ লেভেল পর্যন্ত তাদের সংগঠন রয়েছে, আর এনসিপি বা জামাত ইসলামের কতটুকু সংগঠন রয়েছে, কিন্তু আপনি যখন চাঁদাবাজি তুলনা করবেন, সেই তুলনার স্কেল, সেই কম্পারিজন কিন্তু খুব একটা ছোট না। হ্যাঁ, অর্থাৎ যারা এনসিপি বা জামাত ইসলামী থেকে এই চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ করেন, তারা একটু নিজেদের দিকে তাকালেও কিন্তু ভালো হয়। কারণ তারা এই অল্প 4-5 মাস বা মনে করেন 6 মাস বয়সেই 9 যে মাস দুর্নীতির অভিযোগের সাথে যুক্ত হচ্ছেন, এবং যে ধরনের চাঁদাবাজির অভিযোগ আমরা তাদের বিরুদ্ধে পাচ্ছি, সেটা কিন্তু খুবই দুঃখজনক। আর একটা অভিযোগ বারবার বলা হয়, সেটা হচ্ছে যে বিএনপি আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থান ছাড়া বা তাদের হচ্ছে অবদান ছাড়া বিএনপি কখনো ফ্যাসিস্ট সরকারকে সরাতে পারত। খালেদা জিয়াকে মুক্ত করতে পারতো না। এই যে খালেদা জিয়াকে মুক্ত করতে পারতো না। হ্যাঁ, এবং এটা মুক্ত করতে পারতো না, এই অভিযোগ বারবার আমরা শুনে আসছি। এবং এটা আমার আজকে আমার এনসিপির যে প্রতিনিধি এখানে আছেন, তিনিও এখানে এটা বলছেন। কিন্তু আমার কাছে এই বাইনারি করা, যে কে থাকলে কে করবেন, কার সাথে কে মিলে কি করলো, জুলাই অভ্যুত্থান এর মতো একটা বড় বিষয়ে কেন আমরা ক্রেডিট নিয়ে এরকম মারামারি করা শুরু করলাম, সেটা একটা প্রচন্ড দুর্ভাগ্যজনক বিষয়। এবং আমরা যদি জুলাই অভ্যুত্থানের নিহতদের সংখ্যা দেখি, কারা সবচেয়ে বেশি নিহত হয়েছেন একক সংগঠন হিসাবে, কোন সংগঠনের সবচাইতে বেশি নিহত হয়েছে, এই প্রশ্নটা যদি আমরা করি, তাহলে আপনি দেখবেন বিএনপি এবং ছাত্র দলের সবচেয়ে বেশি নেতাকর্মী কিন্তু একক সংগঠন হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছে, সবচাইতে বেশি আহত হয়েছে। তার মানে কি, অবশ্যই এটা যেহেতু একটা কোটা বিরোধী আন্দোলন এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন ছিল, তারা সামনে ছিলেন, সেটা ঠিক আছে, তারা এটা লিড করেছেন, সেটাও ঠিক আছে। কিন্তু আমরা বিভিন্ন ফোন কনভারসেশনে দেখেছি, পরবর্তীতে বিভিন্ন সময় আমরা এটা দেখেছি, যে ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দর সাথে তাদের ক্লোজ যোগাযোগ ছিল, বিএনপির বিভিন্ন নেতার সাথে তাদের যোগাযোগ ছিল, তারা একতাবদ্ধ হয়েই আন্দোলন করেছেন। অতএব কার জন্য কে করতে পারতো না। যেমন হচ্ছে তারা বলছেন যে এনসিপির এই নেতাদের ছাড়া বিএনপি কখনো হাসিনাকে সরাতে পারতেন না, তেমন এনসিপির নেতারাও তো বিএনপি ছাড়া, ছাত্র দলের সমর্থন ছাড়া হাসিনাকে সরাতে পারতেন না। এই প্রশ্নটা তো আসে, তাই না? কারণ এই আন্দোলনের মূল ভিত্তি ছিলেন হচ্ছে বিএনপির এবং ছাত্র দলের নেতাকর্মীরা, এবং সেই সাথে সাথে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। এই কারণে আমার কাছে মনে হয় না যে এই অভিযোগের ভিত্তিতে আমরা হচ্ছে কোনো দলকে ছোট করতে পারি। সেটা এনসিপি কেও ছোট করা দরকার নাই, সেটা বিএনপি কে ছোট করা দরকার নাই, সেটা জামাতকেও ছোট মানে করা। জুলাইয়ের অবদান হিসেবে আমরা সব দলকে, মানে সব দলের এবং এখানে এটা এই কথাটা বলাটা এক ধরনের জুলাইয়ের স্পিরিটকে অবমাননা করা বলে আমি মনে করি। যে কোনো একটি দলের সাহায্য ছাড়া আরেকটি দল কোনো কিছু করতে পারতো না কেন? এটা তো একটা সম্মিলিত হচ্ছে পদক্ষেপ ছিল, সবাই মিলেই তো আমরা এটা করেছি। যেমন হচ্ছে এনসিপির নেতারা দের ছাড়া হচ্ছে বিএনপি এটা করতে পারেনি, তেমন বিএনপিদের সাহায্য ছাড়াও তো এনসিপি এটা কখনো করতে পারেনি, বা করতে পারতো কি, সেই চিন্তাটাও তো তাদের করা উচিত। আর একটা জিনিস বলা হয়েছে যে হচ্ছে যে এই রাজনৈতিক সরকার আসলে নাকি সংস্কার করা সম্ভব হয় না, এবং একটা বিরাজনীতিকরণের একটা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। এবং সেটা শুধু আজকালকার এই শিক্ষার্থীদের মধ্যে না, বাংলাদেশের সোসাইটিতে অনেকের মধ্যে বিরাজনীতিকরণের প্রতি এক ধরনের আগ্রহ আমি দেখতে পাচ্ছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। একটি দেশে গণতন্ত্র যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, সেই রাজনৈতিক দল যতই খারাপ হোক, যতই করাপ্ট হোক, শেষ পর্যন্ত একটি দেশ পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলের, একটি দেশ পরিচালনা করার দায়িত্ব সে দেশের রাজনীতিবিদদের। সেটা এনসিপির হোক, সেটা জামাত ইসলামের হোক, সেটা জাতীয় পার্টির হোক, সেটা বিএনপির হোক, এই রাজনীতিবিদদেরই হচ্ছে মানুষের সাথে কাছাকাছি যে আমার মনে হয় মশিউর এখানে যেটা বলতে চেয়েছে যে ওনার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, যেহেতু ওনার কোনো দল নেই। অফকোর্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক এজেন্ডা রয়েছে, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, এটা আমাদের অস্বীকার করার তো কিছু নাই। ইউনূস বলেছেন না, ইউনূস প্রশংসা করেছেন না সবার,
তিনি হচ্ছে বারবার এই রাজনৈতিক দলটিকে হচ্ছে যে এক ধরনের বেড়ে ওঠার পথে সহায় সম্বল দেওয়ার চেষ্টা করছেন না, এটা তো সবাই আমরা জানি। এটা কেন, এটা তো অ্যাবসলিউট ট্রুথ। এবং এই যে কথাটা আপনি কয়েকবার বলার চেষ্টা করেছেন যে হচ্ছে যে এই দলটিকে সময় দেওয়ার জন্যই কি পিছানো হচ্ছে, এখন এটা তো আমরা জানি না যে এই দলটিকে সময় দেওয়ার জন্য পিছানো হচ্ছে কিনা। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে আমি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিব, তাই না? বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি আমরা নির্বাচন দিয়ে দিব। তো আমরা তো রাজনৈতিক দলগুলো তো চাচ্ছে, কয়টি রাজনৈতিক দল চাচ্ছে না যে ডিসেম্বরে নির্বাচন না হোক? বেশিরভাগ রাজনৈতিক দলই তো চাচ্ছে। এখন আমরা জামাতে ইসলামী জামাত শুধু মাঝামাঝি অবস্থায় আছে, যেটা তারা মাঝামাঝি একবার বলছে তারা ডিসেম্বর, একবার বলছে জানুয়ারি, একবার বলছে ফেব্রুয়ারি, রোজার পরেই। এনসিপি শুধুমাত্র বলছে যে হচ্ছে তারা ডিসেম্বরে চায় না, তারা এই ফ্রেমওয়ার্কের মধ্যে চায়। কিন্তু বাকি যত রাজনৈতিক দল রয়েছে, পলিটিক্যাল অ্যাক্টর গুলো রয়েছেন, তারা তো বলছেন যে তারা ডিসেম্বরে চান। সিভিল সোসাইটির একটা বড় অংশ বলছেন যে তারা তাড়াতাড়ি নির্বাচন চান। সিপিডি বলছে যে তারা চান, বদরুদ্দিন ওমর বলছেন তারা চান।